আজকের ক্লাসে সরলরেখা 3D দ্যাট মিনস থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইন নিয়ে আমি ডিসকাস করব। ত্রিমাত্রিক দেশে সরলরেখা। ক্লাস 11-এ তোমরা সরলরেখা করেছো, যেটা ছিল টু ডাইমেনশনাল স্ট্রেট লাইন। এখানে থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইন নিয়ে আমি ডিসকাস করব। যা এমনি নর্মাল বলো তো, সরলরেখা বলতে কি বোঝো? একটা সঞ্চরণশীল বিন্দু যার ডাইরেকশন ফিক্সড, যেহেতু ভেক্টর আমরা করেছি। একটা বিন্দু এমনভাবে সঞ্চরণশীল যার অভিমুখ সর্বদা নির্দিষ্ট। একটা নির্দিষ্ট অভিমুখে একটা বিন্দু গতিশীল যদি হয়, সেই বিন্দুর সঞ্চার পথকে একটা সরলরেখা বলে, আর ওই সঞ্চার পথের সমীকরণকে সরলরেখার সমীকরণ। এটা ছিল টু ডাইমেনশনাল জিওমেট্রির ফান্ডা। এখানে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির সমীকরণ ক্যালকুলেট করতে গেলে কিভাবে আমরা ক্যালকুলেট করব, সেটা আমাদের সিলেবাসে আছে। একটা সরলরেখা থ্রি ডাইমেনশনাল মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আমি ড্র করছি। ধরে নাও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ছবিটা এরকম করে ড্র করছি। এবারে একটা সরলরেখা এরকম আছে, এর উপর একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দু পি দেওয়া আছে, যার অবস্থান ভেক্টর এ। পি বিন্দুর অবস্থান ভেক্টর এ। আর এই সরলরেখাটা অন্য একটা ভেক্টরে, এই ভেক্টরটা অন্য একটা ভেক্টরের সমান্তরাল, বা অন্য একটা সরলরেখার সমান্তরাল। এই সরলরেখাটা সমান্তরাল, যার এই ভেক্টরটার নাম দিলাম ডি ভেক্টর। তাহলে কি কি সাপ্লাই করে দেওয়া আছে আগে মন দিয়ে শোনো। যে সরলরেখাটার সমীকরণ ক্যালকুলেট করতে হবে, তার উপর একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে, আর ওই সরলরেখাটা অন্য একটা সরলরেখার সমান্তরাল। এবার যদি ভেক্টর বলি, সরলরেখা মানে তো ভেক্টর, তাহলে পি আর ভেক্টরের সমীকরণ ক্যালকুলেট করতে হবে। মানে পি আর সরলরেখার সমীকরণ ক্যালকুলেট করতে হবে, যেখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর পি আর ভেক্টরটা অন্য একটা ভেক্টর বি এর সমান্তরাল। তার মানে যে সরলরেখাটার সমীকরণ বের করতে হবে, তার উপরে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। কেন নির্দিষ্ট বললাম? কারণ ওই বিন্দুর অবস্থান ভেক্টর জানি। অবস্থান ভেক্টর মানে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত, মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা, সেটাকে বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর। এটা তো তোমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছো। আর পি আর সরলরেখা বি ভেক্টরের সমান্তরাল, তাহলে পি আর ভেক্টরটা কি হবে? টি ইন্টু বি ভেক্টর। কারণ কোনো সরলরেখা, কোনো ভেক্টর এর সমান্তরাল অন্য একটা ভেক্টর কি হবে? সাম স্কেলার ইন্টু সেই ভেক্টর। তাহলে বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর কি হবে? টি একটা স্কেলার, টি ইন্টু বি ভেক্টর। কারণ বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর হচ্ছে পি আর ভেক্টর। তাহলে পি আর ভেক্টর কিন্তু ইন টার্মস অফ বি তে পেয়ে গেলাম। বি দিয়ে আমি পি আর ভেক্টরে কে রিপ্রেজেন্ট করলাম। এবারে ও আর যুক্ত করে দিলাম, মানে আর বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হবে? ও আর। আর পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি। এটা ওপি ভেক্টর, এটা ও আর ভেক্টর। এবার ট্রায়াঙ্গেল ল ও পি আর, এই ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ত্রিভুজ সূত্র। এদিকে আরো এটা আছে, এইদিকে আরো এটা, এটা আরো এদিকে। তাহলে বলতে পারি কি? ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর ইকুয়াল টু ও আর ভেক্টর। এটাই ত্রিভুজ সূত্র ছিল আমাদের। তোমরা ফিজিক্সও করেছো ক্লাস 11-এ। এর ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন এদিকে, অন্য বাহুটার ডাইরেকশন এদিকে আছে। তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। এটাই ছিল আমাদের ত্রিভুজ সূত্র। তার মানে
ওপি ভেক্টর মানে কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ই। পি আর ভেক্টর মানে যেটা বের করেছি ইন টার্মস অফ বি, পি ইনটু বি ভেক্টর। আর ও আর যেটা আর বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা আমাদের কাছে অজানা। কারণ পি আর সরলরেখার সমীকরণ বের করতে হবে। পি আর সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু ধরেছি, এটা সাপোর্টিং লাইন, তাহলে আর বিন্দুতে এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো। তাহলে আর বিন্দুটা আমাদের কাছে অজানা। আর বিন্দুটাই সঞ্চরণশীল, আর বিন্দুটা মুভিং পয়েন্ট। তাহলে আর বিন্দুর যে অবস্থান ভেক্টর স্মল আর যদি ধরে নেওয়া হয়, আর বিন্দুর অবস্থান ভেক্টর স্মল আর যদি ধরে নেওয়া হয়, তাহলে এটাই হবে একটা রিলেশন। এখন এই রিলেশনটাকে আমি এই সরলরেখা পি আর সরলরেখার ভেক্টর সমীকরণ বলব, সরলরেখার ভেক্টর সমীকরণ বলব, কারণ সমীকরণকে ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কোন সরলরেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এটা, যদি ওই সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু এ দেওয়া থাকে এবং ওই সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল যদি হয়, তাহলে ওই সরলরেখার ভেক্টর সমীকরণ আর ইকুয়াল টু এ প্লাস টিবি বা টি প্লাস এ প্লাস টিবি ইকুয়াল টু আর। আরটা কি আমাদের কাছে অজানা, আরটা হচ্ছে ভেরিয়েবল। আমরা কোন সরলরেখার সমীকরণ ক্ষেত্রে ক্লাস 11 কি করেছিলাম যে ax প্লাস by ইকুয়াল টু সি, এটা সাধারণ সমীকরণ ছিল, যেখানে xy আমাদের কাছে আননোন, xy আমাদের কাছে আননোন ছিল, দুটো ভেরিয়েবল ছিল। এক্ষেত্রে একটা ভেরিয়েবল আর ধরেছি, কেন? আর মানে হচ্ছে অবস্থান ভেক্টর, আর মানে এটা হতে পারে, আর ভেক্টর মানে x, y, z হতে পারে। কারণ যদি স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশ করি, তাহলে আর মানে আর এর মধ্যে তিনটে ভেরিয়েবল ঢুকে আছে, আর ভেক্টর ফরম্যাটে এক্সপ্রেস করেছি মানে আর একটা ভেরিয়েবল ভেক্টর। কারণ এখানে পি থেকে যে বিন্দুটা সঞ্চরণশীল, সেই বিন্দু স্থানাঙ্ক আর ধরে রয়েছে। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস টিবি, এটাই হচ্ছে কোন সরলরেখার ভেক্টর সমীকরণ, যখন ওই সরলরেখার উপর একটা বিন্দু এবং অন্য একটা ভেক্টরের সমান্তরাল বি, অন্য ভেক্টর মানে বি ভেক্টরের সমান্তরাল, এটা সাপ্লাই করা থাকবে। তাহলে আমাদের ওই সরলরেখার ভেক্টর সমীকরণ হবে এ প্লাস টিবি ইকুয়াল টু আর। এখন এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক আকার বা ভেক্টর রূপ, এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। লিখে রাখো ভেক্টর সমীকরণ। এখন সরলরেখার ক্ষেত্রে দুটো জায়গায় যাবো, আমরা কার্টেসীয় সমীকরণ বের করব। কার্টেসীয় সমীকরণ কি করে বের করব একটু ভালো করে দেখো। ভেক্টর সমীকরণ থেকে আমি কার্টেসীয় সমীকরণ বের করতে পারবো, মানে এক্স ওয়াই দিয়ে যে সমীকরণটা বেরোবে সেটাকেই বলা হয় কার্টেসীয় সমীকরণ। এখন আমি ছবিটাকে যদি ইরেজ করে দিই, এই বিন্দু সরলরেখাকে আমি একটু অন্যভাবে লিখছি। এই সরলরেখার উপরে একটা বিন্দু দেওয়া আছে, যেই বিন্দু স্থানাঙ্ক a1, b1, c1, একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে। ঠিক এটা ভেক্টর ফরম্যাটেই আমি এক্সপ্লেন করছি। এবং এই সরলরেখা অন্য একটা সরলরেখা বা এই সরলরেখার আমাদের অবস্থান ভেক্টর দেওয়া থাকবে। এই সরলরেখার আমাদের দিক অনুপাত দেওয়া আছে। কি কি সাপ্লাই করে দেওয়া আছে? একটি সরলরেখার উপর একটি বিন্দু, সরলরেখার উপর একটি বিন্দু, এটা সাপ্লাই। আর কি দেওয়া আছে? সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। দিক অনুপাত, এই দুটো যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ কি?
এই সরলরেখার দিক অনুপাত যদি আমাদের সাপ্লাই করে দেওয়া থাকে, কি ধরে নাও এই সরলরেখার দিক অনুপাত ABC, এই সরলরেখার দিক অনুপাত ABC, তাহলে এর কার্টেসীয় সমীকরণ কি হবে? x minus a1 by a equal to y minus b1 by b equal to z minus c1 by c. কোথা থেকে পেলাম? আমি এখান থেকেই পেয়ে যেতে পারবো। কিরকম ধরনের? যদি এর উপর কোনো একটা মুভিং পয়েন্ট মানে সঞ্চরণশীল বিন্দু P যার স্থানাঙ্ক x y z যদি হয়, তাহলে এই সরলরেখার দিক অনুপাতটা এরকম হবে না? x minus a1 y minus b1 z minus c1, এভাবে বলতে পারি কিনা বলো? দুটো বিন্দু দেওয়া আছে, একটা a বিন্দু আর একটা অজানা বিন্দু যেটা সঞ্চরণশীল বিন্দু, ভেরিয়েবল বিন্দু, সেটাকে আমি x y z ধরে নিলাম। তাহলে আমি এই ফরম্যাটে AP সরলরেখার দিক অনুপাত আমি ক্যালকুলেট করতে পারবো। আর প্রশ্নের শর্তানুসারে দিক অনুপাত কি দেওয়া আছে? ABC, তাহলে তাদের অনুপাত নিশ্চিত সমান হবে। তাই জন্য এটা বাই a ইকুয়াল টু এটা বাই b ইকুয়াল টু এটা বাই c। এটাই হচ্ছে কার্টেসীয় সমীকরণ কোন ভেক্টরের। যদি ভেক্টরের উপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি সরলরেখার উপর একটা ভেক্টরের উপর মানে সরলরেখার উপর একটা বিন্দু স্থানাঙ্ক a1 b1 c1 দেওয়া থাকে, আর সরলরেখা দিক অনুপাত যদি দেওয়া থাকে ABC, তাহলে সরলরেখার কার্টেসীয় সমীকরণ হচ্ছে এটা। আর কখনো কখনো এটাকে প্যারামেট্রিক আকারে প্রকাশ করা যায়। যদি এটা ইকুয়াল টু আমাদের কি হয়, তাহলে x ইকুয়াল টু কি পাবো? a1 প্লাস a3, y ইকুয়াল টু কত পাবো? b1 প্লাস b3, z কি পাবো? c1 প্লাস c2। এটাই হচ্ছে প্যারামেট্রিক আকার। যদি এটা অত কাজে লাগে না, যখন লাগবে তখন বলবো। আপাতত এই দুটো মনে রাখতে হবে। ভেক্টর সমীকরণের ফান্ডাটা কি? যদি সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর a দেওয়া থাকে এবং ওই সরলরেখাটা অন্য একটা ভেক্টর b এর সমান্তরাল যদি হয়, তাহলে ওই সরলরেখার ভেক্টর সমীকরণ বা ওই ভেক্টরের ভেক্টর সমীকরণ হবে r ইকুয়াল টু a প্লাস tb। এটা গেল ভেক্টর সমীকরণ সরলরেখার। আবার সরলরেখার কার্টেসীয় সমীকরণ কি করে পাবো? এখান থেকেই পেয়ে যাবো। অথবা আমাদের দিক অনুপাত দুটো রেশিও সমান করেও ক্যালকুলেট করতে পারি। কি মনে রাখবে? এইটা x minus a1 by a y minus b1 by b z minus c1 by c। অনেক সময় এটাকে x1 y1 z1, এই যে নির্দিষ্ট বিন্দুটাকে a1 b1 c1 ধরেছি না, যদি এটাকে x1 y1 z1 ধরি, তাহলে x minus x1 by a y minus y1 by b z minus z1 by c। এটাই হবে আমাদের সরলরেখার কার্টেসীয় সমীকরণ, বা এটাকে প্রতিসম আকারও বলা হয়। সরলরেখার সিমেট্রিক ফর্ম বা প্রতিসম আকার, সিমেট্রিক ফর্ম বা প্রতিসম আকার, এটা সরলরেখার প্রতিসম আকার বা সিমেট্রিক ফর্মও বলা হয়। তাহলে কোনো সরলরেখার সিমেট্রিক ফর্ম বের করতে গেলে বা প্রতিসম আকার বের করতে গেলে ওই সরলরেখার উপর একটা বিন্দু এবং ওই সরলরেখার দিক অনুপাত জানলেই আমাদের সরলরেখার প্রতিসম আকার ক্যালকুলেট করতে পারবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে, স্যার সমীকরণ মানে বাম পক্ষে একটা ডান পক্ষে একটা থাকে, তাহলে এখানে তিনটে পার্ট কেন? ত্রিমাত্রিক দেশ না? দ্বিমাত্রিক ক্ষেত্রে আমাদের অভ্যস্ত আমরা। দ্বিমাত্রিকের ক্ষেত্রে একটা রিলেশন আমরা মনে আসছে না, যে x মাইনাস x1 বাই সাইন থিটা y মাইনাস y1 বাই কস থিটা মনে আসছে? এটাও প্রতিসম আকার ছিল সরলরেখার ক্ষেত্রে। ওখানে ছিল দ্বিমাত্রিক, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আরেকটা পার্ট বেড়ে গেছে।
এখন আমি দুটো তিনটে কেস ডিসকাস করব বা দুটো কেস ডিসকাস করব, ভেক্টর আকার আর কার্টেসীয় আকার। আবার ভেক্টরের আকার আবার অন্য একটা ফান্ডা বলছি। যদি একটা সরলরেখা যার উপর দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, তাহলে ওই সরলরেখার ভেক্টর সমীকরণ ক্যালকুলেট করতে হবে। আগেরটাই কি দেওয়া ছিল? সরলরেখার উপর একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর ওই সরলরেখা অন্য একটা ভেক্টরের সমান্তরাল, তাহলে ভেক্টর সমীকরণ ছিল r = a + tb। কিন্তু এখানে একটা সরলরেখার উপর দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে এই সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? দেখো এই সরলরেখাটা ভালো করে দেখো, এই সরলরেখাটা কি কি পাচ্ছি, আমি যদি এর আগের ফরম্যাটে কনভার্ট করি, এই সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু এ, তাই না? একটা নির্দিষ্ট বিন্দু এ যার অবস্থান ভেক্টর স্মল এ। আবার এই সরলরেখাটা এবি ভেক্টরের সমান্তরাল কিনা বলো তো? লজিক্যালি, ম্যাথমেটিক্যালি যদি লজিক্যালি যদি বলি, আর এরকম একটা সরলরেখার সমান্তরাল হওয়া আর এবি সরলরেখার সমান্তরাল হওয়া একই দিদি না? তুমি হাঁটছো, তোমার পেছনে পেছনে আমি হাঁটছি, আমরা একই অভিমুখে যাচ্ছি, তো তাহলে আমরা সমান্তরালে হাঁটছি। সে রাস্তার ওপারে আর এপারে হাঁটা, আর তুমি হাঁটা, তোমার পেছনে আমি হাঁটা, একই জিনিস। কোনো সরলরেখার অভিমুখ যদি নির্দিষ্ট থাকে, দুটো সরলরেখার অভিমুখ যদি নির্দিষ্ট থাকে, তাহলে অভিমুখ যদি সমান হয় তাহলে সরলরেখা দুটোকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো। তাহলে এই সরলরেখাটা এবি ভেক্টরের সমান্তরাল, অর্থাৎ এবি ভেক্টর মতলব এবি ভেক্টর মানে কি? পরের বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আগের বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সমান্তরাল, বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সমান্তরাল। এবারে এটাকে এই সরলরেখাটাকে এর আগের যে ফান্ডাটা এক্সপ্লেন করলাম সেই ফরম্যাটে পুট করে দাও। ওই ফরম্যাটটা কি ছিল? যে যে নির্দিষ্ট বিন্দু প্লাস টি ইন্টু সমান্তরাল বিন্দু, সমান্তরাল সরলরেখা যার সমান্তরাল, কার সমান্তরাল? বি মাইনাস ই ইকুয়াল টু আর। এটাই হচ্ছে ভেক্টর সমীকরণ। এখানে কি দেওয়া আছে? একটা সরলরেখা যার উপর দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তার ভেক্টর সমীকরণ হবে r = a + t * b - a। এখন সৌভিক মনে মনে ভাবছে যে b - a না করে স্যার যদি a - b করি সেক্ষেত্রেও হবে, কোনো প্রবলেম নেই। এবার এটাকে যদি আমি কার্টেসীয় ফরম্যাটে বের করি, কার্টেসীয় আকারে যদি আমি প্রকাশ করি, কি কার্টেসীয় ফরম্যাটে যদি বের করতে হয়? একটা সরলরেখা যার মধ্যে উপর দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দুটো বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, আরেকটা বিন্দুর অবস্থান x2 y2 z2, আর এই সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে ABC, দিক অনুপাত ABC দেওয়া আছে। তাহলে আগের ফান্ডা অনুযায়ী আমরা এটা পাবো না? যদি একটা সঞ্চালনশীল বিন্দু P হয়, তার অবস্থান যদি x y z হয়, তাহলে আমি বলতে পারি না AP সরলরেখার দিক অনুপাত আর AB সরলরেখার দিক অনুপাত একই হবে বা তাদের অনুপাত সমান হবে। এখন AP সরলরেখার দিক অনুপাত তাহলে কি হচ্ছে? x - x1, y - y1, z - z1। আবার AB সরলরেখার দিক অনুপাত কি হচ্ছে?
x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1। দেখো এপি আর এবি পরস্পর সমান্তরাল না, তাহলে দিক অনুপাত গুণী রেশিও সমান হবে। তার মানে কি x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এটাই হচ্ছে কার্টেসীয় ফরম্যাট, যেখানে একটা সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া থাকবে। এটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর এখানে অবস্থান একই জিনিস না। এটা যে ভেক্টর ফরম্যাট, এই দুটো জিনিস আমাদের এই চ্যাপ্টারে সিলেবাসে আছে। কি কি আমি আবার বলছি, একটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী, আর ওই সরলরেখার অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে তার কার্টেসীয় ফরম্যাট হবে x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, আর z মাইনাস z1 বাই c। আর ভেক্টর সমীকরণ হবে r ইকুয়াল টু a প্লাস t। এই দুটো আমি ছক করে দিচ্ছি। কি যদি আমি ভেক্টর আকার ভার্সেস কার্টেসীয় আকার, ভেক্টর আকার আর কার্টেসীয় আকার, তাহলে একটা সরলরেখা যার উপর একটা নির্দিষ্ট বিন্দু এরকম দেওয়া আছে, তাহলে ভেক্টর আকার হবে কি r ইকুয়াল টু a প্লাস tb, যেখানে a হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর b ভেক্টরের সমান্তরাল। আর কার্টেসীয় আকার কি হবে x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c, যেটা এখান থেকে এখানেও যাওয়া যাবে, এখান থেকেও এখানে যাওয়া যাবে। দুটো একই জিনিস, এখানে দুটো বিন্দুর একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টরের সমান্তরাল। আর এখানে কি দেওয়া আছে, একটা বিন্দুর অবস্থান x1 y1 z1 দেওয়া আছে, আর আরেকটা ভেক্টরের সমান্তরাল বলে দেওয়া নেই। কি দেওয়া আছে, দিক অনুপাত। দিক অনুপাত আর সমান্তরাল একই জিনিস, কারণ দুটো সমান্তরাল সরলরেখার দিক অনুপাত সমান। আর যদি একটা ভেক্টরের উপর দুটো বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তাহলে r ইকুয়াল টু a প্লাস t ইন্টু b মাইনাস a। আর দুটো বিন্দু দেওয়া থাকলে একটা x মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এখন একটা সরলরেখার উপর একটু ভালো করে লক্ষ্য করুন, একটা সরলরেখার উপর দুটো বিন্দু দেওয়া আছে, একটা p আর একটা q। p বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, আরেকটা বিন্দু x2 y2 z2। তাহলে ওই সরলরেখার সমীকরণ এটা হয়। ভালো করে মন দিয়ে দেখো। এখন এই সরলরেখার আরেকটা বিন্দু যদি r হয়, যার স্থানাঙ্ক x3, y3, z3, তাহলে PQ সরলরেখার সমীকরণকে r বিন্দু সিদ্ধ করবে। তার মানে x এর জায়গায় x3, y এর জায়গায় y3, z এর জায়গায় z3 বসিয়ে দাও। এটাই হচ্ছে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। এখন একটা অঙ্ক করাবো। এরকম দেওয়া আছে যে একটি সরলরেখা I minus 2j plus 4k
বিন্দুগামী। একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, যেটা স্মল এ দিয়ে এতক্ষণ ডিরেক্ট করছিলাম সেটা আইজেকে ফরম্যাটে লিখে দিলাম। একটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আর অন্য একটা ভেক্টরের সমান্তরাল, এবং যার অভিমুখ I plus 2j minus k ভেক্টরে অভিমুখ বরাবর, তার মানে ওই ভেক্টরের সমান্তরাল। এই সরলরেখাটা এই বিন্দুগামী, মানে যেই বিন্দু অবস্থান ভেক্টর দেওয়া আছে, এবং এই ভেক্টরের অভিমুখ বরাবর, তার মানে এই ভেক্টরের সমান্তরাল। ভাষাটা দেখে বুঝতে পারছো তো? ওই সরলরেখাটা অভিমুখ এত ভেক্টরের অভিমুখ বরাবর, তার মানে এই ভেক্টরের সমান্তরাল। তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে এটাতে যখন যাব তাহলে আমাদের ডিরেক্ট ফর্মুলাতে বসিয়ে দেবো। এখানে কি আমাদের যে ফর্মুলাটা ছিল কি, আর ইকুয়াল টু এ প্লাস টিভি। যদি আমি ফর্মুলাতে পুট করি তাহলে এখানে এ ইকুয়াল টু কত, যে নির্দিষ্ট বিন্দু এ ইকুয়াল টু কি দেওয়া আছে, I মাইনাস 2j প্লাস 4k। আর এই ভেক্টরের সমান্তরাল, তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কি দেওয়া আছে, I প্লাস 2j মাইনাস k। যদি আমি বিন্দু ফরম্যাটে প্রকাশ করি, কারণ ভেক্টরকে বিন্দু আকারে প্রকাশ করা যায় তো, তাহলে কি হবে 1, মাইনাস 2, 4, আর এখান থেকে কি পাচ্ছি 1, 2, মাইনাস 1। তাহলে এবারে এই ফরম্যাটে পুট করে দেবো। ভেক্টর সমীকরণ কি দাঁড়াবে, আর ইকুয়াল টু এ মানে এটা প্লাস টি ইন্টু এটা, তাহলে এটা যদি বিন্দু আকারে প্রকাশ করি বা আমি এরকম যদি করি যে I মাইনাস 2j প্লাস 4k প্লাস টি ইন্টু I প্লাস 2j মাইনাস k, এটাই হলো আমাদের ভেক্টর সমীকরণ, যেখানে টি একটি প্যারামিটার। এখন কোশ্চেন থেকে এরপর যদি ভেক্টর সমীকরণ করছে, তারপর যদি বলে দেওয়া থাকে যে সমীকরণটিকে কার্টেসীয় আকারে প্রকাশ করো। কার্টেসীয় আকারে প্রকাশ করো। কার্টেসীয় আকারে প্রকাশ করতে বলছে, তবে একটা কনসেপ্ট এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। কি করছি, আর বিন্দু তো ভেরিয়েবল পয়েন্ট, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর যদি এরকম ধরা হয় x, y, z, এটা হচ্ছে আর বিন্দুর অবস্থান ভেক্টর, সমান কি হচ্ছে I মাইনাস 2j। এখানে ডান দিকে একটা ডিরেক্ট করে দিচ্ছি, I মানে কি 1 প্লাস t ইন্টু I প্লাস মাইনাস 2 প্লাস 2t ইন্টু j প্লাস 4 মাইনাস t ইন্টু k, মানে I j কে ফরম্যাটে এক্সপ্রেস করলাম। তাহলে বোথ সাইড যদি কম্পেয়ার করে দিই, কি পাচ্ছি, x ইকুয়াল টু 1 প্লাস t, y ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 2t and z ইকুয়াল টু 4 মাইনাস t। তিনটে জায়গা থেকে আমি t এর মান যদি সমান করে দিই তাহলে কি হবে, তিনটে জায়গা থেকে t এর মান সমান করে দাও। প্রথমটা থেকে t এর মান কি পাচ্ছি, অর বলে t ইকুয়াল টু কি পাচ্ছি x মাইনাস 1। দ্বিতীয়টা থেকে t এর মান কি পাচ্ছি y প্লাস 2/2। তৃতীয়টা থেকে t এর মান কি পাচ্ছি
জেড, তার মানে তিনটে যদি সমান করে দিই তাহলে কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইকাল টু ওয়াই প্লাস টু বাই টু ইকাল টু ফোর মাইনাস জেড। তাহলে আমি যদি কার্টেসীয় ফরম্যাটটা কি, কার্টেসীয় ফরম্যাটের স্ট্যান্ডার্ড ফরম্যাটে কি কিছু একটু আগে বলছিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। সেটাকে আমি সেই ফরম্যাটে সাজাই তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, নিচে কিছু নেই মানে ওয়ান, ওয়াই প্লাস টু বাই টু, আর এটাকে যদি সাজানো হয় তাহলে ফোর জেড মাইনাস ফোর বাই মাইনাস ওয়ান। এটাই হচ্ছে কার্টেসীয় ফরম্যাট। তাহলে ভেক্টর থেকে আমি কার্টেসীয় ফরম্যাটে চলে গেলাম, কিন্তু উল্টো দিকে কার্টেসীয় ফরম্যাট থেকে ভেক্টর ফরম্যাটে আমরা যেতে পারবো। আচ্ছা, কার্টেসীয় ফরম্যাটে যদি প্রকাশ করে ফেললাম তাহলে ভেক্টরের যদি সমীকরণ আঁকি, ওই ভেক্টরের উপর একটা নির্দিষ্ট বিন্দু কি পাবো, বিন্দুটা পাবো মানে এইটা ইকুয়াল টু জিরো, মানে কি স্থানাঙ্ক কি হবে, ভালো করে স্ট্যান্ডার্ড ফরম্যাটের সঙ্গে কম্পেয়ার করো তো, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। যদি এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এক্স ওয়ানের মান কি, রো ওয়ান। তাহলে এই সরলরেখা এ বিন্দু যেখানে যার স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস টু কমা ফোর বিন্দু নামে কী করে হলো বুঝতে পারলে, এক্স মাইনাস এক্স ওয়ান হতে হবে, তাহলে ওয়াই মাইনাস হতে হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস টু, তাই জন্য ওয়াই ওয়ানের জায়গায় মাইনাস টু আর জেড ওয়ানের জায়গায় টু। তাহলে এই ভেক্টরটা যার সমীকরণ এটা, একটা সরলরেখা যার সমীকরণ এটা, সে কোন বিন্দুগামী, সমীকরণ থেকে বিন্দুটা পেয়ে গেছে। আর যার দিক অনুপাত ওয়ান কমা টু কমা মাইনাস ওয়ান, যার দিক অনুপাত ওয়ান কমা টু কমা মাইনাস ওয়ান। এবার তোমরা মিলিয়ে দেখো তো, কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি। এবার তোমরা মিলিয়ে দেখো, এই ভেক্টরটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, যে বিন্দু অবস্থান ভেক্টর প্রশ্নে দেওয়া আছে, এই বিন্দুটাকে ভেক্টরে প্রকাশ করো, সেটা দেওয়া আছে আই মাইনাস টু জে প্লাস ফোর কে। এবং অন্য একটা ভেক্টরের সমান্তরাল, সেই ভেক্টরটাকে বিন্দু আকারে প্রকাশ করলে এখানে, তার মানে যার সমান্তরাল সেখান থেকে দিক অনুপাত পেয়ে যাচ্ছি না, তাহলে ভেক্টর ফরম্যাটে সমান্তরাল ভেক্টর আর কার্টেসীয় ফরম্যাটে দিক অনুপাত সেখান থেকে পেয়ে যাচ্ছি না, আর দিক অনুপাত থেকে আমি সমান্তরাল ভেক্টর ক্যালকুলেট করতে পারবো। কোনো সরলরেখার দিক অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ওই সরলরেখার সমান্তরাল ভেক্টর আমি ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো এই রিলেটেড আমি আরও অনেক প্রবলেম নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আজকে আপাতত এখানে থাক।